বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিদেশের মাটিতে আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনে বাংলাদেশিদের দলাদলি এমনকি সংঘর্ষে জড়ানোর অনেক অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনকে নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ বা হেনস্থা করার ঘটনায় সেখানে দেশি রাজনীতির উত্তাপ ছড়িয়েছে। কিন্তু বাংলাদেশের আইনে বিদেশে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে বিধিনিষেধ থাকলেও তা কাগজে কলমেই রয়ে গেছে। বিদেশে দেশি রাজনীতি বন্ধ করা যাচ্ছে না কেন, এ নিয়ে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, যুক্তরাষ্ট্রে এনসিপির আখতার হোসেনকে হেনস্থার ঘটনা বা সেখানে দেশি রাজনীতির এই উত্তাপকে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দেখা হচ্ছে? বাংলাদেশের এখন যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সবাই এই বিষয়টাকে নেতিবাচকভাবেই দেখছেন। তাদের প্রতিক্রিয়াতেও বিষয়টার সমালোচনা করেছেন বা প্রতিবাদ জানিয়েছেন, কেউ নিন্দা জানিয়েছেন। আমি বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বামপন্থী দলগুলো, বিভিন্ন দলের সঙ্গে, নেতাদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের প্রত্যেকেই একটা জায়গায় বলছেন যে এটি আসলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এই ধরনের ঘটনাগুলো, এই ঘটনাটিকেও তারা মনে করছেন দেশের জন্য নেতিবাচক হয়েছে। কিন্তু সেখানে যে রাজনীতি আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনেই সেখানে রাজনীতি আছে, তারই একটা প্রকাশ দেখা গেল, যে খুব একটা উত্তাপের প্রকাশ দেখা গেল। সেই বিষয়টাও তারা স্বীকার করছেন। তারা বলছেন যে এই রাজনীতি মানে বিদেশের মাটিতে দেশের রাজনীতি যে প্রশ্রয় পাচ্ছে, সেখান থেকে হচ্ছে বাংলাদেশের দলগুলো প্রশ্রয় দিচ্ছে, এটাও কিন্তু তারা স্বীকার করছেন। কিন্তু তাহলে দায়িত্বটা কার, সেই প্রশ্নটাও আসে। তারা নিজেরাও প্রশ্ন তুলছেন, তাহলে এটা কিভাবে এটার সমাধান সম্ভব। তো এখন যেটা হচ্ছে যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা বাংলাদেশের ভেতরে সক্রিয় দলগুলো তারা এটার নিন্দা বা প্রতিবাদ করছে। সক্রিয় দলগুলো কিন্তু আবার আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগের গত বছরের অগস্টে মানে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর এই দলগুলো মানে বিএনপি, জামায়াত বা অন্য দলগুলো সক্রিয় রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশ থেকে পালিয়েছেন বা ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছেন একটা বড় অংশ। আর একটা অংশ কারাগারে আছেন, আর একটা অংশ আত্মগোপনে আছেন দেশের ভেতরেই। তাদের বিভিন্ন দেশে যারা অবস্থান নিয়ে আছেন তাদের মধ্যে কথা বলে আবার মনে হয়েছে যে আওয়ামী লীগ আবার মনে করছে যে তারা এক ধরনের এটা একটা প্রতিবাদ করেছে, সেটা তারা বলছেন। কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক দিক থেকে যে একটা নেতিবাচক দিক, সেটা আবার এখানে আলোচনায় রয়েছে, বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে। এখন বিদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা বা অপদস্থ করার ঘটনা সম্প্রতি বেড়েছে কিনা, বেড়ে থাকলে কেন? অল্প সময়ের ব্যবধানে কয়েকটি ঘটনা ঘটেছে এবং যেগুলো খুবই আলোচনায় এসেছে। সর্বশেষ ঘটনা যেটা নিউ ইয়র্কে ঘটলো, যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন কয়েকটি রাজনৈতিক দল, তিনটি রাজনৈতিক দলের 5 জন নেতা, বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলামীর 5 জন নেতা। তার মধ্যে এনসিপি নেতা আখতার হোসেনের মানে শরীরে ডিম নিক্ষেপ বা তাকে হেনস্থা করার বিষয়টা যেটা ঘটেছে, এর আগে অল্প সময় আগেই এই সেপ্টেম্বর মাসেই যেটা দেখা গেছে যে আপনার মানে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, তার উপরে তাকে হেনস্থা করা বা তার উপরে আক্রমণের চেষ্টার অভিযোগ এসেছে নিউ ইয়র্ক থেকেই। তিনি নিউ ইয়র্ক সফরে ছিলেন সেই সময়টাতে, সেখানে হয়েছে। তারপর তিনি যখন লন্ডনে সফরে গেছেন, সেখানেও তাকে হেনস্থা করা বা তার উপর আক্রমণের চেষ্টা, এই ধরনের অভিযোগগুলো এসেছে, ঘটনাগুলো ঘটেছে, যেগুলো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই দুটো ঘটনা তো খুবই কাছাকাছি সময়। এর আগে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন, সেখানেও তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। পরপর 3টি ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে এই ঘটনাগুলোই মানে মানে এই ধরনের রাজনীতিকদের বিরুদ্ধে প্রতিবাদ বা হামলা বা সরকারের লোকজনের বিরুদ্ধে প্রতিবাদ
প্রতিবাদ বিদেশের মাটিতে এটাই নতুন নয়, এর আগেও ঘটেছে। মানে এর আগে আওয়ামী লীগের শাসনের সময় দেখা গেছে যে তৎকালীন মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেখানেই গেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের যে দেশেই গেছেন, সেখানে বিএনপির নেতাকর্মী বা সমর্থক যারা বিএনপির ব্যানারে মানে প্রতিবাদ বা নানানভাবে প্রতিবাদ জানাতে দেখা গেছে। তার আগে যখন খালেদা জিয়া বা বিএনপি সরকার ছিল আওয়ামী লীগের শাসনের আগে, তখনও আওয়ামী লীগের সমর্থক বা তাদের ব্যানারে দেখা গেছে প্রতিবাদ করতে। এখন আবার এটা বেড়েছে, কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের শাসনের পতন হয়েছে এবং তাদের একটা বড় অংশ বিভিন্ন দেশে ছড়িয়ে অবস্থান নিয়ে আছেন এবং তাদের এখন দেশের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে। ফলে তাদের কার্যক্রমটা কিন্তু এখন ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন দেশে যে আওয়ামী লীগ ব্যানারে যে সংগঠনগুলো আছে তাদের উপরেও অনেকটা তারা নির্ভর করছে। ফলে সরকারের কোনো লোক, অন্তর্বর্তী সরকারের লোক যখনই যাচ্ছে বা জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত বা অন্তর্বর্তী সরকার সেই অভ্যুত্থানের পরে এসেছে, ফলে ক্ষোভটা তাদের উপরে বেশি, সেটাই দেখা যাচ্ছে যে তারা যখন যাচ্ছে তখন মানে প্রতিবাদ করাটা, সেখানে এক ধরনের ক্ষোভ দেখানো, সেই বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। সে কারণেই মনে হচ্ছে যে এখন এই ধরনের ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে বেশি ঘটছে। বিদেশে দেশের রাজনৈতিক দলগুলো শাখা সংগঠন কিভাবে তৈরি করছে বা এই সংগঠনগুলো কিভাবে কাজ করছেন? আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরই সংগঠন বেশিরভাগ দেশে আছে। বিশেষ করে যেটা বলছিলাম, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশগুলো, মানে বিভিন্ন যেখানেই বাংলাদেশিদের সংখ্যাটা বেশি সেখানেই রাজনীতি আছে এবং সেটা মানে দেশি রাজনীতি মানে আওয়ামী লীগ এবং বিএনপির প্রভাবটা বেশি তাদের মধ্যে, ফলে তাদের সংগঠনগুলো সেখানে বেশি আছে। আর যেটা হচ্ছে যে তারা সেখানে কাজ করছে, মানে আওয়ামী লীগ মানে যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে কোনো শাখা বলছে না তারা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাজ্যেও কোনো শাখা হিসেবে তারা বলছে না, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি। ফলে ওই বিষয়টা এড়িয়ে যাচ্ছে তারা শাখার, কিন্তু আসলে কাজ করছে তারা শাখার মতোই, মানে আওয়ামী লীগের বা বিএনপির মূল সংগঠনের মতোই। এবং কমিটিগুলো হচ্ছে কিন্তু এই দুই দলের শীর্ষ নেতৃত্বের মানে তাদের মানে মত নিয়েই কমিটিগুলো হচ্ছে। ফলে তারা শাখা ব্যবহার করছে না, কিন্তু কাজটা করছে এই রাজনীতি, দেশি রাজনীতির সাথেই। আর এইখানে মানে নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি, তারাও বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের, তাদেরও বিভিন্ন জায়গায় এই ধরনের সংগঠন দাঁড়িয়েছে। গণ অধিকার পরিষদেরও বিভিন্ন জায়গায় সংগঠন আছে। তবে জামায়াতে ইসলামী তাদের কৌশলটা একটু ভিন্ন। তারা যেটা করছে, জামায়াতে ইসলামীর ব্যানারে দেশের বাইরে বিদেশে কোনো সংগঠন পাবেন না, কিন্তু তারা সেই দেশের সামাজিক সংগঠনের ব্যানারে, স্বেচ্ছাসেবক সংগঠনের ব্যানারে এই ধরনের তাদের অনেক ধরনের সংগঠন আছে। যেমন যুক্তরাষ্ট্রে আছে মুসলিম উম্মাহ, তাদের সাথে এই জামায়াতে ইসলামের এক ধরনের সম্পৃক্ততা আছে। তো এই দলগুলোর নেতাদের সাথে যখন কথা বলছি আমি, তারা কিন্তু কেউই স্বীকার করছে না যে তাদের শাখা সংগঠন আছে, তারা এটা পেট্রোনাইজ করছে বা আনুষ্ঠানিকভাবে করছে না, কিন্তু তারা কাজ করছে। ঠিক কি ধরনের বিধিনিষেধ বা কি ধরনের বিধান রয়েছে বিদেশে শাখা সংগঠন বা থাকা বা না থাকার ব্যাপারে? এই বিষয়টা আসলে আলোচনায় এসেছিল 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেই সময় যখন সংস্কারের প্রশ্নগুলো এসেছিল, তখনও তো সংস্কার এরকম একটা ইস্যু তৈরি হয়েছিল। সেই সময় এই বিষয়টা এসেছিল এবং গণপ্রতিনিধিত্ব যে আদেশ আরপিও, তাতে এটা সংশোধন করে এটা আনা হয়েছিল যে বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দল কোনো শাখা রাখতে পারবে না। তো যেটা বিষয় হচ্ছে যে সেটা করা হয়েছে, কিন্তু আইনে একটা দুর্বলতা আছে। দুর্বলতাটা হচ্ছে যে শাখা রাখলে কি হবে, শাস্তিটা কি, সেখানে কোনো শাস্তির ব্যবস্থাটা নেই। এখন যে সংস্কারের প্রস্তাব নিয়ে যেগুলো কাজ চলছে, সেখানে এই নির্বাচন কমিশন সম্পর্কিত যে সংস্কার কমিশন, তার একজন সদস্য আব্দুল আলিম, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে এই জায়গাটাতেই দুর্বলতা, যে নিবন্ধন দলের বাতিল করা যাবে না যাবে না, কি অবস্থা, কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি। তারা এখন সংস্কারের ক্ষেত্রে এটা প্রস্তাব করছেন যে
এই বিষয়টা আনা যায় কিনা, শাস্তির একটা ব্যবস্থা রাখা যায় কিনা। কিন্তু ওই যেটা আমি বলছিলাম যে সেখানেও কৌশল আছে, যে যুক্তরাজ্য আওয়ামী লীগ বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি বা যুক্তরাষ্ট্র বিএনপি, আর জামাত তো অন্য নামেই সেখানে কৌশলে কাজ করছে। তো ফলে এখানে আপনি আইন দিয়েও বাধা খুব মুশকিল, সেটাও এই মানে নির্বাচনী পর্যবেক্ষক আব্দুল আলিম মনে করছেন। তো ফলে এই আইন আছে, বিধান আছে, সেটা কাগজে কলমেই থেকে যাচ্ছে। সেখানে দলগুলোরও কিন্তু আন্তরিকতা নেই যে এটাকে তারা কার্যকর করা, কারণ সবারই এক ধরনের স্বার্থের বিষয়ে কাজ করে এখানে। এটা তো রাজনৈতিক দলগুলোর স্বার্থের কথা বলছেন, যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের, বিশেষ করে হয়তো উন্নত দেশের নাগরিক হয়, অন্য দেশের নাগরিক হওয়ার পরও কেন এই প্রবাসীদের একটা অংশ দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন বা দেশের রাজনীতি করেন? এখানে অনেকগুলো বিষয় কাজ করে। আমি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মানে নিউ ইয়র্কে এবং লন্ডনে কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা এই রাজনীতি মানে আওয়ামী লীগ বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং সেখানে আমি কয়েকজন সাংবাদিকের সঙ্গেও কথা বললাম। তারা যেটা বলছেন যে একটা বিষয় আছে ব্যক্তি স্বার্থ। ব্যক্তি স্বার্থটা হচ্ছে যে ক্ষমতার সাথে থাকা, ক্ষমতার কাছাকাছি থাকা। যে বিএনপি করেছে এতদিন, দীর্ঘ আওয়ামী লীগের শাসনের সময়, সে মনে করেছে যে একটা সময় বিএনপি ক্ষমতায় আসতে পারে, ফলে সে একটা বিনিয়োগ করে যাচ্ছে তার সাথে থেকে, সেই রাজনীতির সাথে থাকছে। বিএনপির নেতারা যখন যাচ্ছেন তখন তাদেরকে আপ্যায়ন করা থেকে শুরু করে তাদেরকে সময় দেয়া, তাদের সাথে থাকা, তাদেরকে সম্বর্ধনা দেয়া, এই বিষয়গুলো কাজ করছে। ফলে যখন মানে বিএনপি ক্ষমতায় আসবে তখন সেটার তারা রিটার্ন বা একটা সুবিধা নেওয়া। আওয়ামী লীগের সময় যেটা দেখা গেছে যে এটা তো দৃশ্যমান উদাহরণ আছে, যে আওয়ামী লীগের সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, তাকে ঢাকায় এনে মানে সিলেটের মেয়র হিসাবে নির্বাচন প্রার্থী দেওয়া হলো, যেটা নিয়ে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ প্রতিবাদ করেছিল, কিন্তু সেটা কোনো শীর্ষ নেতৃত্বের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি। তিনি মেয়র হয়েছিলেন, পরে 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানের পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে আবার লন্ডনে চলে গেছেন। আমি মানে যুক্তরাজ্য মানে লন্ডন থেকে একজন বলছিলেন যে সেখানে একজন তার একটি কমিউনিটি হল আছে, সেটি আওয়ামী লীগের জন্য একটা সময় বিনা পয়সায় ব্যবহারের সুযোগ দিতেন। ফলে তিনি পরে দেখা গেল আওয়ামী লীগ যখন 2008-এর পরে যখন সরকারে এসেছে, তারপরে 3 দফায় তো 4 দফায় সরকারে ছিল, তারা সে সময় তারপর তিনি একটা আসনে এমপি হয়ে গেলেন। মানে এই বিষয়, এই যে ক্ষমতার কাছে যাওয়া, ক্ষমতা একসময় মন্ত্রী এমপি হওয়া, এই যে লক্ষ্য, এটা একটা অংশের মধ্যে আছে। আর একটা অংশের মধ্যে আছে যে তার নিরাপত্তা দেশে নিশ্চিত করা। অনেকের এখানে জমি জমা আছে, বাড়িঘর আছে, অনেকে বাইরে থাকছেন। তো রাজনীতির সাথে থাকলে, কোনো দলের সাথে থাকলে তার জায়গাটা, তার সম্পদটা একটা নিরাপত্তার মধ্যে থাকে। আর একটা বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে যে তার নিজের একটা অবস্থান থাকা, সেটি একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে প্রথম প্রজন্মের যারা যান, তাদের পক্ষে মূল স্রোতে মানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অন্য দেশের মূল স্রোতের রাজনীতিতে যুক্ত হওয়া বেশ কঠিন, এবং তাদের কতটুকু যোগ্যতা থাকে সেটারও একটা প্রশ্ন থাকে। ফলে তাদের একটা কিছু করতে হবে, ফলে দেশের রাজনীতি নিয়ে একটা প্রভাব তৈরি করা নিজেদের মধ্যে, নিজেদের কমিউনিটির মধ্যে, সেটি একটি বিষয় থাকে। তবে আদর্শিক বিষয়ও কিছু আছে কারো কারো, সেই সংখ্যাটা খুব কম, যে এখানে দল করে গেছে আদর্শিক কারণেই শুধু সেখানে সম্পৃক্ত হচ্ছে, সেটা খুব কম। স্বার্থের বিষয়টাই বেশি। তাদের ব্যক্তিগত স্বার্থ আছে, আবার দলগুলোরও, কিন্তু আমি যেটা আগেও বলছিলাম, দলগুলোরও স্বার্থ আছে। এখন এইসব স্বার্থের ডামাডোল এবং বিধিনিষেধ থাকার পরেও যেহেতু সুনির্দিষ্টভাবে শাস্তির ব্যবস্থা নেই, এমন বাস্তবতায় বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখার প্রশ্নটি, সেটি মীমাংসা করা সম্ভব হবে কিনা, এবং এই ধরনের পরিস্থিতি যেখানে প্রতিবাদ এবং সেটি কখনো হেনস্থার পর্যায়ে গিয়ে ঠেকছে, সেটি থামানো যাবে এমন সম্ভাবনা বা এমন প্রেক্ষাপটের কথা রাজনীতিবিদ, বিশ্লেষকরা কেউ বলেন? সবাই বলে যে থামানো দরকার, কিন্তু ঘন্টাটা বাজাবে কে, সেই জায়গাটাতেই সমস্যা। আমি যেমন কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আওয়ামী লীগের, আমি দেশের বাইরে আছেন একাধিক নেতার সঙ্গে কথা বলেছি, তারা সবাই মনে করেন যে এইটা থামানো দরকার। তবে এখন যেহেতু আওয়ামী লীগ একটা বিপর্যস্ত অবস্থায় আছে, একটা সংকটে আছে, তারা দেশের ভিতরে কোনো কার্যকর
কার্যক্রম প্রকাশ্যে চালাতে পারছেন না। তাদের মিছিল বা ঝটিকা মিছিল যাই করুক না কেন, সেটা তাদেরকে সবার চোখ ফাঁকি দিয়ে এড়িয়ে করতে হয়, কার্যক্রম যেহেতু এখানে কার্যত নিষিদ্ধ। ফলে তারা এখন মনে করেন যে মানে রাজনীতি করার অধিকার আছে, দেশের বাইরে যারা রাজনীতি করবেন তাদের তো অধিকার আছে। তারা সেখানে ৭১ মুক্তিযুদ্ধের উদাহরণ দিচ্ছিলেন যে মুক্তিযুদ্ধের সময় তো বাইরে প্রতিবাদ হয়েছে, সেটার থেকে এক ধরনের প্রতিবাদ, যুদ্ধটাকে আরো এগিয়ে নেওয়া গেছে। তো তারা সেই যুক্তি দিচ্ছেন। কিন্তু বিএনপি, জামাত বা অন্য যারা এখন দেশের ভেতরে সক্রিয় আছেন তারা বলছেন এটা থামানো দরকার, কিন্তু তারাও আবার বলছেন যে একপাক্ষিকভাবে এটা বন্ধ করা যাবে না, এখানে সবার ঐক্যমত্য প্রয়োজন, এটা আবার আলোচনার প্রয়োজন। কিন্তু বিএনপি যদি বন্ধ করে, আওয়ামী লীগ যদি চালিয়ে যায় বা অন্য দলগুলো যদি চালিয়ে যায়, তাতে লাভ কি? তারা মনে করছেন যে রাজনীতিকদেরই কেউ কেউ বলছেন যে এখানে বাইরে যখন সংগঠনগুলো থাকছে, মানে তাদেরও একটা সহযোগিতার বিষয় আছে, অনেকে অর্থনৈতিক সহযোগিতা, ডোনেশনের প্রশ্ন আছে, সেগুলোও আছে। তো দুই পক্ষেরই তো চাওয়া পাওয়ার বিষয় থাকে, ফলে এইটা যে বন্ধ হবে এটা বলা মুশকিল। ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বিপুল সংখ্যক গোপন নথি হাতে পেয়েছে ইরান। এতে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার ছবিও রয়েছে, যা ২৪ সেপ্টেম্বর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় প্রকাশ করেছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকজন বিজ্ঞানীর ক্লাসিফাইড নথিও প্রকাশ করা হয়। ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়দিন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, কয়েক মাস আগে ইসরায়েলে পরিচালিত জটিল এক গোয়েন্দা অভিযানের মাধ্যমে এসব তথ্য হাতে আসে। তেহরানের কর্মকর্তারা একে ইসরায়েলি দখলদার বিরোধী বড় নিরাপত্তা সাফল্য বলে দাবি করেছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানান, এই অভিযানে ইসরায়েলের পারমাণবিক ও নিরাপত্তা সংস্থার ভেতরের কয়েকজন কর্মী সহযোগিতা করেছেন। তারা এসব নথি গোপনে তেহরানে পাঠান। খতিব বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত হবে নিজের কর্মীদের জীবনের মান উন্নয়নের দিকে খেয়াল রাখা, কারণ তাদের অনেকেই অর্থের বিনিময়ে আমাদের সহযোগিতা করছে। খতিব দাবি করেন, ইরানের হাতে পৌঁছানো আর্কাইভে কয়েক লাখ পৃষ্ঠা জুড়ে বহুমুখী ও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে ইসরায়েলি শাসন ব্যবস্থার পুরনো ও চলমান অস্ত্র প্রকল্প, পুরনো পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যৌথ উদ্যোগের নথি আছে। প্রকাশিত তথ্য অনুযায়ী ওই নথিতে অস্ত্র প্রকল্পে জড়িত ব্যক্তিদের নাম ও সংগঠন কাঠামোও রয়েছে। মন্ত্রী আরও জানান, ইসরায়েলি দখলদারিত্বের সহযোগিতার অভিযোগে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল সবসময় ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ভেতরে অনুপ্রবেশের ব্যাপ্তি আড়াল করার চেষ্টা করেছে। আল মায়দিনকে দেওয়া তথ্যে এই বিষয়ে অবগত একটি সূত্র জানায়, ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েল সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন কৌশলগত নথি ও তথ্য সংগ্রহে সফল হয়েছে। সূত্র জানায়, ওই তথ্যের মধ্যে ইসরায়েলি দখলদারদের প্রকল্প ও তাদের পারমাণবিক স্থাপনার সঙ্গে সম্পর্কিত হাজারো নথি রয়েছে। সূত্রের দাবি, অভিযানটি বেশ কিছুদিন আগে সম্পন্ন হয়, তবে বিপুল পরিমাণ নথি সংগ্রহ ও নিরাপদে ইরানে পৌঁছানোর প্রয়োজনীয়তার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল। সূত্র আরও জানায়, সমস্ত নথি নিরাপদ স্থানে পৌঁছেছে। নথি, ছবি ও ভিডিও সহ পুরো আর্কাইভ এতটাই বিশাল যে এগুলো শুধু পর্যালোচনা করতেই অনেক দীর্ঘ সময় লাগবে। এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে সামরিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে, তবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে এর পরিণতি ভয়াবহ হবে। জাতিসংঘ সদর দপ্তরে ২৪ সেপ্টেম্বর টেকসই অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানান। এ সময় তিনি টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থায়নকে শক্তিশালী করতে ৫টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। এরপর নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগে উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন। এর আগে দিনের শুরুতে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সঙ্গেও বৈঠক করেন। দিনের কার্যক্রম অনুযায়ী নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। See your interest in Bangladesh. Businesses from other countries will be interested. How come they are going ahead and we are falling behind? এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের কর্ম অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে বক্তব্য রাখেন তিনি। The medicine, healthcare should not be left to money makers. I'm not saying money makers are bad people. I'm saying that it shouldn't be left alone to them. But there are other versions of it. Another version I've been promoting for a long time and continue to do this in healthcare particularly. I said healthcare is an area where this version of business would be very appropriate, what I call social business. Business to solve problem rather than make money personally. People say, that's not a business. I said, it depends how you define business. So to me, it's a perfect business. So I said, there are two versions of business. With business, you maximize profit, which is a standard procedure, textbook thing, which was missing part, the business to solve problems. And it's an amazing tool for solving problems of the world, social business. It's a business just like any other business, but the owners never take dividend out of it. It's plowed back into the business. And it's designed for this purpose. Other businesses designed for maximization of profit, so they have to sacrifice many things to maintain this bottom line. Here, that's not the bottom line. Bottom line is the solution of the problem. In a business way, meaning you cover your cost. So you have to all the alternatives, see which one will cover the cost and get the maximum return for the people that they can enjoy that. So that we call social business, and we created a lot of social businesses in that. But the basic social business that we started out with healthcare. So that people get the service, they make the payment, but we are not using this payment to make money, but we kind of put it back into it so that it can grow. So healthcare was either profit making or charity. There was no in between. So we are raising this in between thing. Let's do the in between. It doesn't have to be profit making, personal profit making. It doesn't have to be charity. Most of the government programs are charity programs. So is the UK healthcare program. It's a government provided thing. You get it free. Government provides the thing. It's a roundabout way you tax and so on and so forth. এশিয়া সোসাইটি ইভেন্ট আয়োজিত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথন শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে বাংলাদেশের নানা বিষয়ে কথা বলেন তিনি। Young guy writing such a touching letter to the mother and left it on the table. He never came back. So those kind of stories after stories, hundreds and thousands of stories like that, suddenly happen. All happen between July and 5th of August. That's it. So this is the way they respond. Just suddenly wake up. It happened. And I was invited. I was not even in the country. Out of nowhere, they said, you have to come. We have to form a government. So that's how I got into it. I'm not the person that's involved in mobilizing anything. So what I'm trying to do, and all my colleagues are trying to do, see the vision, the dream they had while they're giving their lives. We can at least create a little environment for this to achieve, so that they are the people who gave us the instructions what kind of world they want, and we are trying to see if we can fit into it. It's a tough job. It's not an easy job. But it's the dream of the people, young people, to carry out, building up a world for them, and they call it New Bangladesh. We have to create a new Bangladesh for them.
এর পাশাপাশি ক্লাব ডি মাদ্রিদের সভাপতি এবং স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি দানিলো তুর্ক নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও কসবোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানির সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রঞ্জিত কুমারের বয়স 50। পূর্ব ভারতের বিহার রাজ্যের রাক্সৈলে একটি শতাব্দী প্রাচীন ধর্মীয় সামগ্রীর দোকান চালান তিনি। এটির অবস্থান নেপাল সীমান্ত থেকে মাত্র 800 মিটার দূরে। সীমান্তের দুই পাশে হিন্দু পরিবারগুলোতে প্রতিদিনের প্রার্থনার সময় ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করেন রঞ্জিত। কিন্তু 8 সেপ্টেম্বর নেপালে বিক্ষোভ শুরু হলে পাল্টে যায় পরিস্থিতি, কমে গেছে বিক্রি। নেপালে জেনজি বিক্ষোভে এক ভারতীয় সহ নিহত হয়েছেন 72 জন, আহত 2000-এর বেশি মানুষ। সহিংসতার কারণে এক সপ্তাহ বন্ধ ছিল সীমান্ত। আশেপাশের বাসিন্দারা এই সময়েও ভারতে ঢুকে সেরে নিয়েছেন কেনাকাটা। এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়নি রঞ্জিতের ব্যবসা। তবে সবার ভাগ্য রঞ্জিতের মতো না। রাক্সোলের 55 বছরের কাপড় ব্যবসায়ী অরুণ কুমার বলেন, সহিংসতার সময় আমার বেচাকেনা প্রায় বন্ধ ছিল। 3 কর্মচারীর বেতন জোগাড় করা কঠিন হয়ে পড়েছিল, কারণ সীমান্তবর্তী বাজারের 90%-এরও বেশি ব্যবসা নেপালি নাগরিকদের উপর নির্ভরশীল। নেপাল ও ভারতের মধ্যে প্রায় 1750 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত। ভারতের 5 রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে গেছে এই সীমান্ত। দুদেশের নাগরিকরা এসব সীমান্ত পার হতে পারেন পাসপোর্ট ছাড়াই। নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী দেশ ভারত। দেশটির পণ্যের প্রায় 2/3 এবং পরিষেবার 1/3 বাণিজ্যই হয় ভারতের সঙ্গে। নেপালে পেট্রোলিয়াম পণ্য, রাসায়নিক সার, লবণ, চিনি, চাল, গাড়ি, তামা ও তুলা সহ নানা পণ্য পাঠায় ভারত। অন্যদিকে নেপাল থেকে ছোট পরিসরে জলবিদ্যুৎ, সুতা ও হস্তশিল্প আমদানি করে ভারত। 2024-25 সালে ভারত ও নেপালের মধ্যে মোট বাণিজ্য ছিল $8.5 বিলিয়ন। এর মধ্যে ভারত থেকে রপ্তানি হয়েছে $7.3 বিলিয়ন। আমদানি ছিল প্রায় $1.2 বিলিয়ন। নেপালে বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আগামী মার্চে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে সহিংসতা অনেকটাই কমে গেছে নেপালে, সীমান্তেও ফিরেছে স্বস্তি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এখনো স্বাভাবিক হয়নি ব্যবসা বাণিজ্য। পোশাক ব্যবসায়ী সুরেশ কুমার বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ টাকা খরচ করতে ভয় পাচ্ছে। কেনাকাটা কেবল দৈনন্দিন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখছে তারা। 2 থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে নেপালের সবচেয়ে বড় উৎসব দশাই। সাধারণত এই সময়ে ভালো ব্যবসা হয়, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার বড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাণিজ্য সংস্থা রাক্সোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক রাজকুমার বলেন, উৎসবের সময় মানুষ সাধারণত নতুন পোশাক ও অন্যান্য জিনিসপত্র কেনে, কিন্তু এই পরিস্থিতিতে উদযাপন খুব একটা হবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা। প্রতি বছর 12 লাখের বেশি বিদেশি পর্যটক নেপাল ভ্রমণ করেন। দেশটির মোট অর্থনীতির প্রায় 8% আসে পর্যটন খাত থেকে। কিন্তু সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার কারণে এই খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কাঠমান্ডুর বিভিন্ন হোটেলে, বিশেষ করে হিলটনের মতো প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা বিদেশি ভ্রমণকারীদের আতঙ্কিত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স IOT এর পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, মৌসুম শুরু হতেই নেপালে পর্যটন বুকিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ঠিক এমন সময়ে সহিংসতা সবকিছু নষ্ট করে দিয়েছে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ভুটান, নেপাল ও বাংলাদেশে আন্তঃসীমান্ত ভ্রমণ কমে গিয়েছিল। এখন নতুন করে নেপাল একই সমস্যায় পড়েছে। উত্তরপ্রদেশের ভ্রমণ সংস্থা পশুপতিনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠাতা কেপি সিং বলেন, ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে। লুটপাট এবং ভাঙচুরের ছবি পর্যটকদের মনে দীর্ঘদিন থেকে যাবে। নেপাল ভ্রমণে আগ্রহ হারাবে তারা। সেপ্টেম্বরে 5-6টি ট্যুর বুকিং ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেগুলো বাতিল করতে হয়েছে। জানি না সামনে কি অপেক্ষা করছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।